আসসালামু আলাইকুম। কেমন আছো আপুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কিছু আপুর নাম নিব। আর এই গল্পটা যে আমাকে রিকোয়েস্ট করেছে তার নাম হচ্ছে রাইসা। এই আপুটা অনেকবার এই গল্পটার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি এই গল্পটা আসলে দিতে চাচ্ছিলাম না, কারণ আমার কাছে কেন যেন গল্পটা আসলে এত ভালো লাগেনি। তারপর আপুর রিকোয়েস্টে আমি কিন্তু এই গল্পটা দিয়েছি। তো আপু তুমি খুশি হয়েছো, এটাই কিন্তু আমার কাছে অনেক। তো অনেক আপুই আসলে গল্পের জন্য বলো। এখন আমি তো সব গল্প একসাথে দিতে পারবো না, তবে একটা একটা করে অবশ্যই সবার গল্প আমি দিব। আরও অনেক আপুই আছো, আসলে আপুগুলোর নামগুলো না আমি কেন যেন মনে রাখতে পারি না, কারণ আসলে তোমাদের নামগুলো অনেক নিচে পড়ে যায়, তো মানে যারা আমাকে নাম বলেছিলা। তো তো সবসময় তো আসলে তোমাদের নামগুলো এখানে থাকে না, দেখা যাচ্ছে যে তোমাদের আইডিটা অন্য নামে থাকে, এই জন্য আমি নামগুলো খুঁজে আর পাই না, তাই বলতেও পারি না, এই জন্য আমি অনেক দুঃখিত। তো তারপর আমি কয়েকটা আপুর নাম বলছি। তারপর আমি কিছু নাম নিচ্ছি আপুদের: মিম ইসলাম, ইয়ানা জান্নাত, তারপর হচ্ছে আয়শা ইসলাম, তারপর আম্বিয়া আক্তার, মুক্তামণি, তিশা ইসলাম, মিম ইসলাম, তারপর হচ্ছে মাহিয়া মাহি, মিস মায়া, ফারজানা মোনা, তারপর হচ্ছে এমডি পারভেজ, নুসরাত জাহান জিনিয়া, লিপা আক্তার, স্মৃতি আপু। স্মৃতি আপু, তোমার বেবির জন্য অনেক অনেক দোয়া রইল। তারপর হচ্ছে এমডি হৃদয়, এটা মেবি কোনো আপু হবে। তারপর হচ্ছে সুমাইয়া ইসলাম, রাশেদ খান, উর্মি ইয়াসমিন, জাহিদুল ইসলাম। হ্যাঁ, জাহিদুল ইসলাম মানে রাইসা আপু। এই আপুটাই আমাকে এই গল্পটার নামটা আহ, বলেছিল আর কি, রিকোয়েস্ট করেছিল এই গল্পটা দেওয়ার। তো আপুরা, তোমাদের নাম কিন্তু আমি নিয়ে নিয়েছি। অবশ্যই যাদের নাম নিয়েছি আমাকে কমেন্ট বক্সে জানাবা যে এই তোমাদের নামগুলা ঠিক আছে কিনা। সব আপুদের জন্য আমার মন থেকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল। তোমরা সবসময় হাসি খুশি থাকো, ভালো থাকো, আর আমার জন্য দোয়া করবে যাতে আমিও ভালো থাকি, ভালো থেকে যেন তোমাদের সাথে সাথে গল্প শেয়ার করতে পারি। তো চলো গল্পে চলে যাই। শুরু করছি অবাধ্য পিছুটান, পর্ব 6। লিখেছেন সাদিয়া শৌকত বাবলি। তুর্য শুরু দৃষ্টিতে তাকালো মায়ের পানে, তার সন্দেহ গাঢ় হলো। এটা সত্যি তারই মা তো? পরক্ষণে তুর্যের হৃদয়ে কড়া নাড়ল। তাহমিনা বেগম তার মা হওয়ার সাথে সাথে ঘুষিটি বেগমের বংশধরত। এর দ্বারা সব সম্ভব। সেই বহুকাল আগে ঘুষিটি বেগম নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতার করে পুরো বঙ্গদেশকে পরাধীনতার শিকল পরিয়ে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছিল। সে তুলনার তার বংশধরেরা তো কিছুই করছে না। তুর্য সময় নিল না বেশি, থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে তোমার বৌমাকে যুদ্ধ করে নিয়ে এসেছি। বাইরে দাঁড় করিয়ে রেখেছি, বরণ করে ঘরে তুলবে নাকি? আমি ঘরে নিয়ে আসব, পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে নিজের প্রথম ছেলের বউকে একটু বরণও করতে পারল না। তাহমিনা বেগমের চোখ বড় বড় হলো, অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি তুই পৃথাকে নিয়ে এসেছিস? তুর্য উপর নিচ মাথা নাড়ালো, মুখে বলল, হুম। তাহমিনা বেগম যেন লাফিয়ে উঠলেন, চোখ মুখের তার ঘুম ঘুম ভাবটা কেটে গেল এক মুহূর্তে। খুশিতে গদগদ হয়ে বললেন, এই এই না হলে আমার ছেলে? এই প্রথম আমার মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদা যত সব অকাজ করে বেড়াস। তুর্যের ছোট ছোট হলো। তার মা তার প্রশংসা করলো নাকি অপমান করলো বোধগম্য হলো না ঠিক। তুর্য থমথমে কণ্ঠে বলল, তোমার বৌমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছি তো মা। তাহমিনা বেগমের চোখ মুখ গম্ভীর হলো, ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, আগে বলবি না? রাজশাহী থেকে কল করে বললি না কেন তুই পৃথাকে নিয়ে আসছিস, বেয়াদব? কথাটা বলে থামলেন তাহমিনা বেগম, হন্ততন্ত হয়ে ছুটলেন পৃথার পানে, ব্যস্ত কণ্ঠে বললেন, ইস, মেয়েটা কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই পা ব্যথা করছে। মায়ের এহেন কথায় তুর্য অবাক না হয়ে পারল না। বেচারা এতদিন পর বাড়িতে ফিরল, সে দেখে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার মায়ের, অথচ পুত্রবধূর জন্য দরদের শেষ নেই। একদম লাফিয়ে চলে গেল পুত্রবধূর নিকট।
তা ছেলে না থাকলে ছেলের বউটা আসতো কোথা থেকে? তুর্যও মায়ের পিছু পিছু ছুটল। ঠোঁট উল্টে বলল, আমারও পা ব্যথা করছে মা। এতটা পথ জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত বেশ। তাহমিনা বেগম মুখ বাঁকিয়ে বললেন, তোকে এত রাতে ফিরতে বলেছে কে? হ্যাঁ, কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতি। এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক। যা, জ্বালাস না আমাকে। তুর্য দাঁড়িয়ে পড়ল, বিড়বিড়িয়ে বলল, ঘসিটে বেগমের প্রথম বংশধর। তাহমিনা বেগম ব্যস্ত ভঙ্গিতে পা রাখলেন বসার কক্ষে, এক পলক তাকালেন পৃথার পানে। মেয়েটা ঘুমটা মাথায় নিচের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন পর পৃথাকে দেখে হৃদয়ের প্রশান্তি অনুভব করলেন তিনি। উৎফুল্ল হয়ে ডাকলেন বাড়ির সবাইকে। গলা উঁচিয়ে বললেন, কই সব তোমরা? দেখে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যে তাহমিনা বেগমের হাঁক ডাকে ঘুম ছেড়ে সবাই জড়ো হলো বসার কক্ষে। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজার দাঁড়ানো কালো শাড়ি পরিহিত রমণীর পানে। তাহমিনা বেগম দেরি করল না, যাদের সাথে নিয়ে ছুটলেন বড় বড় ডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ আজ এত বছর পরে বাড়ির চৌকাঠে পা দিয়েছে। তাকে বরণ না করে ঘরে তোলা যায় নাকি? ঘরে যা যা ছিল তা দ্বারাই অল্প সময়ের মধ্যে বরণ সাজিয়ে দিলেন বাড়ির মহিলাগণ। অতঃপর ছুটে এলেন আবার বসার কক্ষে। তাহমিনা বেগম হাতে বরণডালা নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালেন পৃথার মুখোমুখি। হাসি মুখে বরণ করতে শুরু করলেন শখের পুত্রবধূকে। শুধুমাত্র তিনি একা নন, তুর্যের চাচিরাও এই শেষ রাতে উঠে বরণ করে নিলেন পৃথাকে। মেয়েটা অবাক চোখে দেখছে সবাইকে। সে ভাবতেই পারেনি এতটা সহজে সবাই তাকে আপন করে নিবে। এই শেষ রাতে উঠে হুলস্থুল বাঁধিয়ে বরণ করে নিবে তাকে। একটু আগে পৃথার মনে জন্মানো ভয়টা উবে গেল, কিছুটা হলেও স্বস্তি পেল মেয়েটা। বরণ শেষ হতেই তাহমিনা বেগম যেন হামলে পড়লেন পৃথার উপর, নিজের সাথে জড়িয়ে নিয়ে বললেন, কত বড় হয়ে গিয়েছ মা, সেই কবে দেখেছিলাম তোকে। কথাটা বলে আবার পৃথাকে ছেড়ে দাঁড়ালেন তাহমিনা বেগম। মেয়েটার এক গালে হাত রেখে অনুতাপের সুরে বললেন, এতদিন ধরে প্রতিটা দিন আমি গুমড়ে মরেছি জানিস। ভেবেছি আমার ভুলের জন্য তোর জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি, হয়তো তোর সাথে অন্যায় করেছি আমি। থামলেন তাহমিনা বেগম, একটু স্বস্তি নিয়ে বললেন, যাক, দেরিতে হলেও আমার ছেলেটার সুবুদ্ধি হয়েছে একটু, তোকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতে না হতেই পেছন থেকে শোনা গেল মোজাম্মেল চৌধুরীর কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে তিনি বললেন, মেয়েটাকে কি দরজার সম্মুখে দাঁড় করিয়ে রাখবে নাকি? এমনি কতটা পথ জার্নি করে এসেছে ওরা। স্বামীর কথায় টনক নড়ল তাহমিনা বেগমের। কপালে হাত দিয়ে বললেন, দেখেছিস, তোকে এতদিন পর কাছে পেয়ে আমি সব কিছু ভুলিয়ে বসেছিলাম। থামলেন তাহমিনা বেগম, পৃথার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালেন তুর্যের মেজ কাকার মেয়ের ইয়ার পানে। আদেশের সুরে বললেন, তোর ভাবিকে তোর রুমে নিয়ে যা তো ইরা। মেয়েটা কতটা পথ জার্নি করে এসেছে, ওর এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। মায়ের কথায় হৃদয় কুঁচকে এলো তুর্যের। তার এত বড় একটা রুম থাকতে তার বউ ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তুর্য চোখ ছোট ছোট করেই তাকালো মায়ের পানে, সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, আমার রুম থাকতে আমার বউ বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তাহমিনা বেগম ঘাড় বাঁকিয়ে তাকালেন ছেলের পানে, স্বাভাবিক কণ্ঠে বললেন, কারণ ও তোমার সাথে তোমার রুমে থাকবে না। প্রথমত, তুমি বিয়ের আসরে ওকে ত্যাগ করেছিলে, এটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আর দ্বিতীয়ত, ওর এখনও 18 বছর হয়নি, তাই তোমরা আপাতত আলাদাই থাকবে। তুর্য হতবাক হয়ে পড়ল মায়ের কথায়। এসব কি বলছে তার মা? সে পৃথার সাথে থাকতে পারবে না? এত বছর এত অপেক্ষার পর বউকে কাছে পেয়েও বউয়ের থেকে আলাদা থাকতে হবে? 18 বছরের অপেক্ষা করতে হবে? না, এটা আর ভালো হতে দিল না তুর্যকে। রাজশাহী থেকে ফেরার পথে ছেলেটা বেশ সময় নিয়ে ভেবেছিল বউ নিয়ে বাড়ি ফিরে ভালো হয়ে যাবে সে। এতদিন একা থাকলেও এখন বউ নিয়ে ফিরছে। একটা ভার্তিকতার ব্যাপার স্যাপার তো আছেই, কিন্তু না, এই পরিবারের মানুষগুলোর জন্য তা ভালো হলো না তুর্যের। ছেলেটা উঠে দাঁড়ালো, মায়ের কথার বিপরীতে বলল, অসম্ভব, এত যুদ্ধ করে বউ এনেছি আলাদা থাকার জন্য নাকি?
আমি আমার বউ ছাড়া এক মুহূর্তের জন্য একা থাকতে পারবো না। পৃথা ভরকালো, হতবাক নয়নে তাকালো তুর্যের পানে। বাড়িতে বাবা মা ভাই বোন চাচা চাচি এতগুলো লোকের সম্মুখে মানুষটা কেমন নির্লজ্জের ন্যায় অকপটে বলল বউ ছাড়া থাকতে পারবে না। তুর্যের লজ্জা না লাগলেও পৃথার লজ্জা লাগলো ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, চুপ করুন নির্লজ্জ পুরুষ মানুষ, বাবা মা চাচা চাচি তো একটু তোয়াক্কা করুন। কিন্তু আফসোস, পৃথা এমন কিছু বলতেই পারল না। আজ এত বছর পর প্রথম এই বাড়িতে এসেছে, তাও নতুন বউ হিসেবে। এখন এইসব কথা বলা মোটেও শোভা পায় না। পৃথা নিজের লজ্জা নিয়ে নত মস্তিষ্কে বসে রইল। তাহমিনা বেগম ছেলের এহেন বেলাজ কথায় আশ্চর্য হলেন ভীষণ। তার ছেলের আগে তো এতটা বেলাজ ছিল না। বিদেশ থেকে ফিরে আসার দিন আর আজ এই 2 দিনেই ছেলের নির্লজ্জ ধাঁচের কথার বিরক্ত তিনি। তাহমিনা বেগম কপাল কুঁচকে তাকালেন ছেলের পানে, বিরক্ত নিয়ে বললেন, এসব কথা বিয়ের আসর ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না তোমার? তুর্য তাকালো মায়ের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমি মোটেই ঝামেলা করছি না মা, ঝামেলা করছো তুমি। এতদিন ধরে অপেক্ষা করে ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে বউকে নিয়ে এসেছি, কি আলাদা থাকার জন্য নাকি? তাহমিনা বেগম তেতে উঠলেন, ধমকের সুরে বললেন, তুর্য। তুর্য ততটা পাত্তা দিল না মায়ের ধমকের। সে তাকালো বাবার পানে, হুমকি দিয়ে বলল, বাবা তোমার বউকে বারণ করো। তোমার বউ আর একটা বার যদি আমার বউকে আমার থেকে আলাদা করার চেষ্টা করে, তবে আমিও কিন্তু তোমাকে তোমার বউয়ের থেকে আলাদা করে দেব। মোজাম্মেল হক কেসে উঠলেন ছেলের কথায়। বাড়ির সবাই ঠোঁট টিপে হাসছে মা ছেলের কাণ্ডে। যেমন মা তেমন তার ছেলে, দুজনের কেউই কারো থেকে কম যায় না। কিন্তু এর মাঝখানে ফেঁসে গেলেন মোজাম্মেল হক। লোকটা হাঁসফাঁস করে উঠলেন। সে ঠিক জানে ছেলে তার এক কথার মানুষ। ছেলে যখন বলেছে পৃথার সাথে তাকে থাকতে না দিলে সেও তাহমিনা বেগমের থেকেও তাকে আলাদা করে দিবে, তার মানে করবেই করবে। শেষে কিনা এই বুড়ো বয়সে তাকে বউ ছাড়া হতে হবে। মোজাম্মেল হক তাকালেন স্ত্রীর পানে, আমতা আমতা করে বললেন, বলছিলাম কি তাহমিনা। ব্যাস এইটুকুই বলে থামতে হলো তাকে। তাহমিনা বেগম জ্বলে উঠলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, একদম ছেলের হয়ে সুপারিশ করবে না আমার কাছে। আমি যখন বলেছি ওরা আলাদা আলাদা থাকবে, তার মানে আলাদাই থাকবে। তুর্য তেতে গেল, ক্রোধিত কণ্ঠে বলল, 7 বছর পর দেশে ফিরেছিলাম, বইয়ের খোঁজ করেছি, তোমাদের কাছে বারবার জিজ্ঞেস করেছি আমার বউয়ের কথা, একটা মানুষ আমাকে সাহায্য করনি। এখন যখন নিজের যোগ্যতায় খুঁজতে খুঁজতে বউকে পেয়েছি, তখন উঠে পড়ে লেগেছ আমাকে বউয়ের থেকে আলাদা করতে। তা তো আমি হতে দেব না। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যকে শাসিয়ে বললেন, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো তুর্য। আর তাছাড়া আমি তো তোমাকে তোমার বউর থেকে সারা জীবনের জন্য আলাদা থাকতে বলিনি। ওর 18 বছর হোক, তারপর না হয় একসাথেই থাকবে। আর তো মাত্র কয়েকটা দিন। তুর্যের মেজাজ গরম হলো। 10 বছর বয়সের মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে এখন একটা নাটক শুরু করেছে। 10 বছরের একটা মেয়েকে 20 বছরের এক যুবকের সাথে বিয়ে দিতে এদের কারো বিবেকে বাঁধেনি। এখন 17 বছরের একটা মেয়েকে তার স্বামীর কক্ষে পাঠানোতে বিবেকে বাঁধছে। 18 বছর না হলে স্বামীর সাথে থাকা যাবে না, অথচ 10 বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে। কি অমায়িক যুক্তি ওদের। আচ্ছা, তখন যদি তুর্য বিয়ের আসর ছেড়ে বিদেশে না যেত, পৃথার সাথে থাকতে চাইতো, তখন কি করতো এরা? একজন 10 বছরের মেয়ের কোনো শারীরিক চাহিদা নাই থাকতে পারে, কিন্তু একজন 20 বছরের যুবকের শারীরিক চাহিদা অবশ্যই ছিল। নিজেকে বিবাহিত জেনে সে যদি তখন নিজের শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ না করতে পারত, তখন কি হতো? নিশ্চয়ই ভুগতে হতো এই ছোট্ট মেয়েটাকে। তুর্য ক্রোধে দিশেহারা হলো, শক্ত কণ্ঠে বলল, আমার বউ আমার সাথে আমার কক্ষেই থাকবে, দেখি কে আটকায়। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, বাবা মা চাচা চাচিদের সম্মুখে তোমার এইসব কথা বলতে একটু লজ্জা করছে না তুর্য? নির্লজ্জ ছেলে একটা। তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল, ঘসিটি বেগমের ছেলে তো লাজ লজ্জা একটু ছোট বেলা থেকেই কম আমার। তাহমিনা বেগম ছেলের দিকে চোখ রাঙালেন, শাসিয়ে বললেন, একদম আজে বাজে কথা বলবে না, বেয়াদব ছেলে। এত বছর বিদেশের মাটিতে থেকে লজ্জা লাজ ছোট বড় সব জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছ নাকি? তুর্য পাত্তা দিল না মায়ের কথায়। এগিয়ে গিয়ে এসে পৃথার এক হাত চেপে ধরল নিজের হাত দ্বারা, স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে চলো তো বউ, কতটা পথ জার্নি করে এসেছি, এখন তোমাকে নিয়ে আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তুর্যের এহেন বেলাজ কথায় হতবাক হলেন উপস্থিত সবাই। তাহমিনা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন ছেলের পানে।
পরক্ষণেই নাক মুখ কুঁচকে বললেন, বেলাস নির্লজ্জ ছেলে, এতক্ষণ কি বললাম তোমার কানে যায়নি? পৃথা তোমার সাথে তোমার রুমে থাকবে না, ওর জন্য আমি অন্য রুমের ব্যবস্থা করছি, ও সেখানেই থাকবে। তুর্য তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি নির্লজ্জ হতে পারি মা, কিন্তু শরমহীন নই। তাই এখনো বউকে সবার সম্মুখে কোলে তুলে নিয়ে নিজের রুমে ঢুকে যায়নি। দয়া করে তুমিও আমাকে তেমন কিছু করতে উস্কে দিও না। তাহমিনা বেগম আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। এতক্ষণ ধরে তো কম বললেন না, তবুও তার বেলা ছেলেকে শোনাতে পারলেন না কিছুই। তার এক কথা বউয়ের আলাদা থাকবে না, এরপর আর কী বা বলার থাকতে পারে? তুর্যের হয়তো লাজ লজ্জা নাও থাকতে পারে, কিন্তু তার তো আছে। পরও এতক্ষণ কম যুদ্ধ চালালেন তিনি। তাহমিনা বেগমের ভাবনার মধ্যে তুর্যের ছোট ভাই তারেক এগিয়ে এলো ভাইয়ের পানে। এতক্ষণ সে দাঁড়িয়েছিল এখানেই, গোল গোল চোখে দেখছিল পরিস্থিতি, কিন্তু ভাইয়ের শেষ কথাটা আর দাঁড়িয়ে থাকতে পারল না তারেক। এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি, মাথা চুলকে প্রশ্ন করল, নির্লজ্জ আর শরমহীন কি আলাদা ভাই? এই শব্দ দুইটার মধ্যে পার্থক্য কি? তুর্য শুরু দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, ঠান্ডা কণ্ঠে বলল, নির্লজ্জ শব্দটা 4টা অক্ষর দ্বারা গঠিত এবং শব্দের শেষে যুক্তবর্ণের ব্যবহার রয়েছে। আর শরমহীন শব্দটা 5টা অক্ষর দ্বারা গঠিত এবং পুরো শব্দটাতে কোনো যুক্তবর্ণ নেই। ভাইয়ের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল তারেক। পৃথা থেকে বছরে খানেকের বড় হবে সে। এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে ছেলেটা। শ্রেণীতেও মেধাবী হিসেবে বেশ নামডাক আছে তার। কিন্তু এত পড়াশোনা এবং এত বইয়ের মধ্যেও নির্লজ্জ আর শরমহীন শব্দের এমন কোনো পার্থক্য কখনো খুঁজে পায়নি। ছেলেটা গভীর চিন্তায় নিমগ্ন হলো। এতদিন তার পড়াশোনার ভুল ছিল, নাকি তার বিলেত পাশ করা ভাই ভুল বলছে? তুর্য এর মধ্যেই পৃথার হাত ধরে টান লাগালো, আবার বলল, রুমে চলো বউ। পৃথা হাঁসফাঁস করছে, লজ্জা লাগছে তার। তাহমিনা বেগম এত করে বললেন দুজনের আলাদা আলাদা রুমে থাকার কথা, সেখানে কিভাবে সে ড্যাং ড্যাং করে তুর্যের রুমে গিয়ে থাকবে? তাছাড়া তুর্যকে চিনি বা কয়দিন সে? যতই বিয়ে হোক, এভাবে হঠাৎ এক পুরুষের সাথে এক কক্ষে একসাথে থাকতে যে কোনো মেয়েরই ইতস্ত লাগবে। তার উপর যদি হয় আবার আলাদা রুমে থাকা নিয়ে এত ঘটনা। পৃথা ঠায় দাঁড়িয়ে রইল, তুর্যের টানাটানি উপেক্ষা করে এক পাও এগোলো না সে। তুর্যের ভ্রম কুঁচকে এলো, তীক্ষ্ণ কণ্ঠে সে পৃথাকে বলল, তুমি আমার সাথে আমার রুমে যাবে, নাকি আমি এবার সত্যি সত্যি কোলে নিব তোমায়? পৃথা শিউরে উঠল। সে বেশ জানে এই পুরুষ বিদেশ ফেরত নির্লজ্জ। তার কথা অমান্য করলে যখন বলেছে কোলে নিবে, তখন সে কথা তুর্য রাখবেই। স্থান কাল পাত্র কোনো কিছুই বিবেচনা করবে না। পৃথা আর চোখে একবার তাকালো উপস্থিত সবার পানে। এতগুলো মানুষের মধ্যে কোলে নিলে তাকে হয়তো আরও বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হবে। প্রথম দিন শ্বশুরবাড়িতে ঢুকেই মান-ইজ্জতের দফা-রফা হয়ে যাবে নির্ঘাত। তার থেকে এই মুহূর্তেই তুর্যের কথা শোনাই শ্রেয় বলে মনে হলো পৃথার। মেয়েটা তুর্যের পিছু পিছু পা বাড়ালো। তুর্যের উষ্ঠে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। সে পৃথার এক হাত বগল দাবা করে তাকালো মায়ের পানে, উষ্ঠে হাসি বজায় রেখেই বলল, দোয়া করো মা, বিশাল এক যুদ্ধ শেষে তোমার ছেলে তার বউকে নিয়ে রুমে যাচ্ছে। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যের পানে তেড়ে গিয়ে বললেন, হতচ্ছাড়া দাঁড়া তুই, এক চলে তোর হাসি আমি বের করে দিচ্ছি বেয়াদব। মায়ের কথা শুনে তুর্য নিজের পায়ের গতি বাড়ালো। বলা তো যায় না কখন এসে পেছন থেকে তার বউকে টেনে ধরে। ব্যস্ত হয়ে ছেলেটা পৃথাকে নিয়ে কেটে পড়ল। দ্রুত নিজের কক্ষে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দিল। তাহমিনা বেগম গর্জে উঠলেন আরও। ছেলেটার সাথে না পেরে তাকালেন স্বামীর পানে, ঝাঁঝালো কণ্ঠে বললেন, দেখলে দেখলে তোমার কীর্তিকলাপ। মোজাম্মেল চৌধুরী এগিয়ে এলেন স্ত্রীর পানে, তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আহা, রাগ করো না তো তাহমিনা, অতিরিক্ত রাগ তোমার শরীরের পক্ষে ভালো না, প্রেশার ফল করতে পারে। তাহমিনা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে, দাঁতে দাঁত চেপে বললেন, এই তোমার লাই পেয়ে পেয়েই ছেলেটা এমন বকে গিয়েছে, যেমন বাপ তেমন তার ছেলে। মোজাম্মেল চৌধুরী মনে মনে ভেঙচি কাটলেন, চিৎকার করে বলতে চাইল, ওখানে যেমন বাপ তেমন তার ছেলে হবে না, হবে যেমন মা তেমন ছেলে। এই ছেলে মোটেও আমার মতো হয়নি, হয়েছে একদম তোমার মতো, যেন মায়ের কার্বন কপি।
মনে মনে এত কথা বললেও মুখে কিছু বলতে পারলেন না মোজাম্মেল চৌধুরী। পুরুষ মানুষ বাইরে যতই বাঘ হোক না কেন, স্ত্রীর সম্মুখে তার সর্বদাই বিড়াল। মোজাম্মেল চৌধুরী তার ব্যতিক্রম নয়। বাইরে কত বড় ব্যবসা সামলায়, বড় বড় জনমানবের সাথে উঠা বসা তার, অথচ বাড়িতে বউয়ের সম্মুখে কণ্ঠে কথা বের হতে চায় না। তার উপর এখন তার বউ যে পরিমাণ রেগে আছে, তাতে কিছু বললে ছেলেকে রেখে তাকেই গরম তেলে ভাজা ভাজা শুরু করবে। মোজাম্মেল চৌধুরী মনের কথা মনেই চেপে রাখবেন, ব্যস্ত হলেন স্ত্রীকে শান্ত করতে। কক্ষে ঢুকে হাঁপাতে লাগলো তুর্য, যেন কত বড় লড়াই করে ফিরেছে সে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে ঠিক করলো ছেলেটা, অতঃপর স্বাভাবিক কণ্ঠেই পৃথাকে বলল, যাও ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি। পৃথা শুনল তুর্যের কথা, কিন্তু গেল না সে ফ্রেশ হতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উসকুস করছে মেয়েটা, তখন পরিবারের উপরের অভিমান করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে পৃথা। মোবাইলটা পর্যন্ত সাথে আনা হয়নি। এই শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে একটু কোমল পোশাক তো আরও পরতে ইচ্ছে করছে, কিন্তু শাড়ি ছেড়ে পরবে কি? কিছুই তো আনা হয়নি। মুখ ফুটে তুর্যকেও বলতে পারছে না কিছু। লোকটা আবার কি না মনে করে। তাছাড়া এখন অবধি তুর্যের সাথে ততটাও ফ্রি নয় সে। সাধারণ কিছু বলতে গেলেও অস্বস্তি লাগে। পৃথাকে ফ্রেশ হতে যেতে না দেখে তার পানে তাকালো তুর্য। হয়তো বুঝলো মেয়েটা উসকুস কারণ। তুর্য পকেট থেকে মোবাইল বের করলো, কাউকে কল করে শুধুমাত্র বলল, লাগেজগুলো রুমে দিয়ে যা। খানিক সময় অতিবাহিত হতেই বন্ধ দরজার টোকা পড়ল। তুর্য দরজাটা খুলে দিতেই আরশ দুটো বড় বড় লাগেজ নিয়ে ঢুকলো ভেতরে। লাগেজ দুটো দিতেই নিঃশব্দে আবার বেরিয়ে গেল সে। তুর্য একটা লাগেজ এগিয়ে দেয় পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলে, এখানে তোমার জামা কাপড় পেয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পৃথা অবাক হলো, এই লোক তার জামা কাপড় কখন আনলো? আর তুর্য জামা কাপড় চাইলেই যে তার পরিবার লাগেজ ভরে দিয়ে দিবে তেমনটাও তো নয়। পৃথা অবাক হয়ে খুলল লাগেজটা, সাথে সাথেই চমকে উঠল। এগুলো তার আগের কোনো জামা কাপড় নয়, সব একদম নতুন। শাড়ি, থ্রি পিস, প্লাজো, টি শার্টে ভরপুর লাগেজটা। পৃথা বিস্মিত দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কণ্ঠে অবগতর রেশ নিয়েই বলল, এসব আপনি কোথায় পেলেন? তুর্য হাসলো, মোহনীয় কণ্ঠে বলল, তোমার জন্য কিনেছি। পৃথা কিছু বলার ভাষা পেল না। কেমন যেন ভালো লাগলো তার বিষয়টা। এক দৃষ্টিতে চেয়ে রইল তুর্যের পানে। তুর্য দুষ্ট হাসলো, পৃথার পানে একটু এগিয়ে বলল, তোমারই বর, সারাদিন রাত দেখতে পারবে, আপাতত ফ্রেশ হয়ে এসো। পৃথা লজ্জা পেল, ঝট করে মাথায় নুয়ে ফেলল সে। লাগেজ থেকে একটা থ্রি পিস নিয়ে ব্যস্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে। খানিক সময় নিয়ে একদম গোসল সেরে বেরিয়ে এলো পৃথা। তুর্য ততক্ষণে বাড়ির অন্য ওয়াশরুম থেকে গোসল সেরে খাবার নিয়ে আবার নিজের কক্ষে ফিরে এলো। দরজা খুলে ভেতরে ঢুকতে থমকে গেল ছেলেটা। এ কি রূপ পৃথার! গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়েছে মেয়েটা। মুখটাও ভীষণ স্নিগ্ধ লাগছে, চোখে মুখে এখনো মুক্তদানার ন্যায় ছিটে ফোটা পানির দেখা মিলছে। তুর্যের কেমন ঘোর লাগে যাচ্ছে, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। গোসলের পর কোনো নারীকে এতটা স্নিগ্ধ লাগতে পারে আগে জানা ছিল না তুর্যের। যদি জানা থাকতো তবে ওই বিদেশের মাটিতে এত বছর সে পড়ে থাকতো না। পড়াশোনার চাঙ্গে তুলে ঠিক ছুটে আসতো বউয়ের কাছে। তুর্যের ঘোরের মধ্যেই তার পানে এগিয়ে এলো পৃথা, ইতস্ত করে বলল, আপনি ফ্রেশ হয়েছেন? তুর্যের ঘোর কাটল। পৃথার পানে এক পলক তাকিয়ে বলল, হুম। থামল তুর্য, একটু এগিয়ে তার হাতে ধরে রাখা খাবারগুলো টেবিলের উপর রেখে বলল, খেতে এসো তাড়াতাড়ি। পৃথার খিদে পেয়েছিল এমনিও, খাবার দেখে খিদে যেন আরও বেড়ে গেল। সেই কখন খেয়েছে, তার উপর যদিও গাড়িতে তুর্যের জড়াজড়িতে একটু খেয়েছিল, তাও হঠাৎ পরিবার ছেড়ে আসা, নতুন মানুষদের সাথে নতুন স্থানে গমন, অপরিচিত স্থান, বিভিন্ন চিন্তা ভাবনায় ভালোভাবে খেতে পারেনি। পৃথা দ্বিরুক্তি করল না, চুপচাপ খেয়ে নিল তুর্যের সাথে। তবে বিপত্তি বাঁধল খাওয়া দাওয়া শেষে ঘুমানো নিয়ে। এখন পৃথা ঘুমাবে কোথায়? তুর্যের সাথে ঘুমাবে? কখনো না। একে তো অপরিচিত এক পুরুষের সাথে এক বিছানায় ভাবতেই শরীর শিউরে উঠছে পৃথার। বুকের মধ্যে হাঁসফাঁস অনুভব হচ্ছে। তার উপর তুর্য তাকে 7 বছর আগে বিয়ের আসরে ত্যাগ করেছিল। ওই বিয়েটাও
যেমন তুর্যের কোনো দোষ ছিল না, তেমনই পৃথারও তো দোষ ছিল না। তাহলে তাকে কেন শাস্তি পেতে হয়েছিল? মানুষজন কেন তাকে নিয়ে বাজে মন্তব্য করেছিল? শুধুমাত্র তুর্যে ছেড়ে যাওয়ার জন্য? পৃথা চোখ ঘুরিয়ে দেখলো কক্ষের চারিদিকে। বিছানা ছাড়াও সোফা রয়েছে কক্ষে। আচ্ছা, এখন সে কি বাংলা সিনেমার মতো ওই সোফায় ঘুমাবে আর তুর্য বিছানায়? পৃথার হৃদয় তীব্র বিরোধিতা করলো তার এই ভাবনার। সে কেন সোফায় ঘুমাবে? সোফায় ঘুমালে তুর্য ঘুমাবে? তাহমিনা বেগম তো বলেছিল আলাদা কক্ষে থাকবে। আলাদা থাকলে আর এত ঝামেলা হতো না। এখন দুজনের দুই কক্ষে বিছানায় ঘুমাতে পারতো। পৃথার ভাবনার মধ্যেই তুর্য বেশ আটসাট বেঁধে বসলো বিছানায়। সাথে সাথে পৃথা চেঁচিয়ে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, সাবধান, বিছানায় আমার পাশে আসার চেষ্টাও করবেন না। 7 বছর আমাকে ছেড়ে গিয়েছিলেন না? এখন আরও 7 বছর আমাকে ছেড়ে থাকার প্রস্তুতি নিন। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল ধরণীর বুকে। বিস্মিত নয়নে তাকালো তার মুরগির বাচ্চার মতো বউটার দিকে। এসব কি বলছে পৃথা? বিছানায় আসতে পারবে না? আরও 7 বছর বউ ছেড়ে দূরে থাকতে হবে? তুর্যের মাথায় চক্কর দিয়ে উঠল। পরক্ষণে সে নিজের হাত উঁচিয়ে হাতের করগুলো এক এক করে গুনতে শুরু করলো। এখন যদি তুর্যের বয়স 27 বছর হয়, তবে 7 বছর পর কত হবে? এক এক করে গুনল। 28, 29, 30, 31, 32, 33, 34। তুর্যের চোখগুলো বড় বড় হলো। 7 বছর পর তার বয়স 34 হবে? তুর্য তাকালো বউয়ের পানে, চোখ বড় বড় করেই বলল, তুমি কি আমাকে আমার বাচ্চাদের থেকে আব্বা ডাক শোনানোর বদলে দাদা ডাক শোনানোর পরিকল্পনা করছো বউ? পৃথা ভরকালো, এই পুরুষ এসব কি বলছে? এখনো অবধি বিয়েটাই ঠিকভাবে মানা হলো না, আর এর মধ্যে বাচ্চা কাচ্চা কোথা থেকে এলো? বেলাস বেশরম পুরুষ কোথাকার! কতদূর অবধি চিন্তা করে ফেলেছে ভাবতেই শিউরে উঠল মেয়েটা। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি বিছানা থেকে উঠুন তাড়াতাড়ি, এখানে আমি একা ঘুমাবো। তুর্য বিছানা ছেড়ে উঠল না, বরং শুরু দৃষ্টিতে তাকালো পৃথার পানে, কপাল কুঁচকেই শুধালো, তাহলে আমি কোথায় ঘুমাবো? পৃথা নিজের ডান হাত উঁচালো, এক আঙ্গুল দিয়ে ইশারা করলো সোফার পানে, অতঃপর পরিষ্কার কণ্ঠে বলল, সোফায়। তুর্য ডানে বামে মাথা ঝাঁকিয়ে না বোঝালো ততক্ষণাৎ জড়ালো কণ্ঠে বলল, এত যুদ্ধ বিগ্রহ করে বউ এনেছি আলাদা ঘুমানোর জন্য নাকি? আশ্চর্য! পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আলাদা ঘুমানোর জন্য এনেছেন। 7 বছর তো খুব ছেড়ে থেকেছিলেন আমাকে, এখন আরও 7 বছর দূরে থাকবেন। তুর্য ভ্রুকুচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল পৃথার পানে, অতঃপর হুট করে একটু একটু এগিয়ে গেল মেয়েটার নিকট। মৃদু কণ্ঠে বলল, এখনই তো প্রাপ্তবয়স্ক নয় তুমি, তার উপর যদি আবার ফিরতাম, ওই 7 বছরের মধ্যে সামলাতে পারতে তো আমাকে? পৃথার ভ্রুদয় কুঁচকে এলো। মেয়েটা কয়েক সেকেন্ড সময় নিল তুর্যের কথার মানেটা বুঝতে, তবে সম্পূর্ণভাবে পৃথার মস্তিষ্কের কথাটা পৌঁছাতেই কান গরম হয়ে উঠল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সে সূর্যের পানে। ছি, কি নির্লজ্জ কথাবার্তা! সামলাতে পারতাম না মানে কি? পৃথা জ্বলে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য বেশরম, বিছানা থেকে উঠে পড়ুন। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না, কিছুতেই না। বিয়ের আসরে না হয় ক্রোধের বশে আমাকে ত্যাগ করেছিলেন, আমিও তার জন্য আপনাকে মাফ করে দিলাম। কিন্তু এর পরবর্তী 7 বছর কি হয়েছিল? কেন একটাবারও আমার খোঁজ খবর নেননি? এর জন্য আমি আপনাকে মাফ করব না। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে, কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটা মুহূর্তে তোমার অবাধ্য পিছুটানে আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্য পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এইটুকু বলে থামতে হলো তুর্যকে। পৃথা জ্বলে উঠল, ক্রোধিত কণ্ঠে বলল, আমাকে ভোলার জন্য আপনি অন্য মেয়েদের সান্নিধ্যে গিয়েছিলেন? লুচ্চা বেটা! এতক্ষণ তো আপনাকে যাও মাফ করতাম, এখন তো করার প্রশ্নই ওঠে না। দূর হন আপনি আমার চোখের সম্মুখ থেকে।
আমার বিছানা থেকে। তুর্য ভ্যাবাচাকা খেয়ে গেল পৃথার কথায়। সে বেশ ভালোই বুঝলেন আবেগের বশে ভুল স্থানে ভুল কথা বলে ফেলেছে। এখন কি হবে? বউ যে তার রেগে গেছে ভীষণভাবে। আগে তো শুধুমাত্র বিছানা ছাড়ার কথা বলেছিল, এখন তো চোখের সামনে থেকেও দূর হতে বলেছে। তুর্য ব্যস্ত হলো, পৃথাকে ঠান্ডা করতে বলল। কোনো মেয়েদের সান্নিধ্য যায়নি তো আমি, শুধুমাত্র যাওয়ার চেষ্টা করেছিলাম। পৃথা ঠান্ডা হলো না, বরং দাঁতের দাঁত চেপে বলল, চেষ্টা তো করেছেন। থামল পৃথা, তুর্যের পানে আঙ্গুল তুলে বলল, এই এই আপনি এখনো বিছানে কি করছেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না, বিছানা ছাড়ুন দ্রুত। তুর্য নিজের জালে নিজেই ফেসেছে বেচারা, এখন ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজে টেনে টেনে ছিঁড়তে। কে বলেছিল আবেগের বশে তাকে অন্য মেয়েদের কথা বলতে? ওইটা ছাড়া তো বাকি সব বলতে পারতো। তাহলে তাই তাই হলো। তুর্য ঢোক গিল, করুণ কণ্ঠেই বলল, তোমাকে ছাড়া আমি কোনো মেয়েদের সান্নিধ্য চাইনি বউ। এটা শুধুমাত্র একটুখানি চেষ্টা করেছিলাম, যে চেষ্টা আমি কখনোই সফল হইনি। পৃথা মানল না তুর্যের কথা, চেঁচিয়ে উঠল সে, হুমকি দিয়ে বলল, আপনার কোনো কথা আর আমি শুনতে চাচ্ছি না। আপনি বিছানা থেকে উঠবেন নাকি আমি নিজের রুম থেকে বেরিয়ে যাব। কথাটা বলি পৃথা রেগেমেগে উঠে দাঁড়ালো বিছানা থেকে, পা বাড়ালো দরজার দিকে। তুর্য ভরকালো, তড়িঘড়ি করে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, আমি উঠছি তো বিছানা ছেড়ে, সোফায় যাচ্ছি আমি, তবুও তুমি বাইরে যেও না। পৃথা থমকে দাঁড়ালো, তুর্যের পানে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বিছানায় বসলো আবার। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল এবারের মতো। যাক, বউ তো তবুও বাইরে যায়নি, রুমেই আছে। বাইরে গেলে আবার আরেক ঝামেলা বাধত। এমনিতে তাদের আলাদা করার জন্য ঘসিটে বেগমের বংশধর তাহমিনা বেগম অত পেতে রয়েছেন, তার উপর যদি শুনতেন পৃথাও তার সাথে থাকতে চায় না, তাহলে তো হয়েছে 7 বছর আর সত্যি সত্যি বউয়ের মুখ দেখা লাগতো না। বাচ্চা কাচ্চা তো বহু বহু দূরের ব্যাপার। এখন তবু এক রুমে আছে দুজন, আসবে যাবে, দেখা হবে দুজন দুজনের সাথে। আর পৃথার রাগ, ওটাও খুব দ্রুত ভেঙে গুড়িয়ে দিবে তুর্য। কথাগুলো ভাবতে ভাবতে তুর্য তাকালো বউয়ের পানে। মেয়েটা ইতোমধ্যে শুয়েও পড়েছে। হতাশ হলো তুর্য, কি নিষ্ঠুর বউ তার। তাকে সোফা ঘুমাতে দিয়ে বিছানায় দখল করে কি আরামসে শুয়ে পড়েছে। এর মনে কি একটু দয়া মায়া নেই? তুর্য অসহায় ভঙ্গিতে এগিয়ে গেল সোফার পানে, কোনো রকমে আটসাট বেঁধে শুয়ে পড়ল সোফায়। কিন্তু বউ থাকতেও এভাবে কি একা শোয়া যায়? মন যে মানতে চায় না। তুর্যের মনের মধ্যেও আনচান আনচান শুরু করেছে। মুরগির বাচ্চার মতো বউটার সান্নিধ্য পেতে ইচ্ছে করছে ভীষণ। ক্রমেই অধৈর্য হয়ে উঠেছে মন মস্তিষ্ক। তবুও ছেলেটা নিজেকে দমিয়ে ঘুমানোর চেষ্টায় চালালো। অনেকটা পথ জার্নি করে এসেছে, এখন তার একটু ঘুমও প্রয়োজন। কিন্তু বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও ঘুম আর ধরা দিল না তুর্যের চোখে। শরীর ক্লান্ত, চোখেও ঘুম আছে, কিন্তু হৃদয়ের অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না। বউয়ের সান্নিধ্য না পেলে এই অস্থিরতা কাটবে বলে তো মনে হয় না। তুর্য সোফা থেকে মাথা উঁচিয়ে তাকালো বিছানার পানে, মৃদু কণ্ঠেই ডাকলো, বউ, ও বউ। পৃথা কোনো সাড়া দিল না, হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তুর্য একটু কেশে গলা পরিষ্কার করে নিল, আগের তুলনায় গলা উঁচিয়ে কণ্ঠ সুরে তুলে ডাকলো, বউ গো, ও বউ। কেবলই চোখ দুটো লেগে এসেছিল পৃথার, এর মধ্যে আবার এর এমন সুরে ডাকাডাকি। প্রথমবার গান শুনে কোনো সাড়া শব্দ না দিলেও এবার আর চুপ থাকতে পারল না মেয়েটা। বিরক্তিভরা কণ্ঠেই বলল, কি হয়েছে? এমন ছাগলের মতো সুর তুলেছেন কেন? পৃথা অপমান করলেও সে অপমান বিন্দু পরিমাণ গায়ে লাগালো না তুর্য। বউয়ের অপমান গায়ে লাগালে বাচ্চা কাচ্চা আর পয়দা হওয়ার সুযোগ পাবে না। তুর্য ভেঙচি কাটলো, ঠোঁট উল্টে দিয়ে বলল, এইটুকু ছোট সোফায় আমার অত বড় শরীরটা আটকাচ্ছে না বউ। থামলো তুর্য, পরপর নিজের পায়ের দিক ইশারা করেই বলল, পা দুটো বাইরে পড়ে আছে দেখো। পৃথা বিছানায় উঠে বসলো, কপালে ভাঁজ ফেলে তাকালো তুর্যের পানে, ভারী কণ্ঠে বলল, তো আমি কি করব? গলা খাকারি দিল তুর্য, আমতামতা করে বলল, আমাকে একটু বিছানায় নাও না। না। পৃথার কাটকাট কণ্ঠস্বর, তবে হাল ছাড়ল না তুর্য। মলিন কণ্ঠে বলল, সারাটা রাত কতটা পথ জার্নি করে এসেছি, শরীরটা ক্লান্ত লাগছে ভীষণ। এখন যদি একটু ঠিকভাবে ঘুমাতেও না পারি, যাক, কি আর করার, বউ যখন বিছানায় স্থান দিবে না, বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। পৃথা এবার পূর্ণ দৃষ্টি তাকালো তুর্যের পানে, মায়া হলো মেয়েটার।
যত যাই হোক না কেন এটা তুর্যের রুম, সেখানে তুর্য ঠিকভাবে ঘুমাতে পারবে না আর পৃথা আরামে ঘুমাবে, বিষয়টা মোটেই ভালো দেখায় না। যদিও পৃথার বেশ ইতস্ত লাগছে এভাবে এক বিছানায় তুর্যের সাথে ঘুমাতে, কিন্তু উপায় তো নেই। এখন বাইরে গিয়ে আলাদা থাকার কথাও বলা যাচ্ছে না। নতুন বউ সে, লাজ লজ্জারও তো একটা ব্যাপার আছে। চাইলে কি শ্বশুরবাড়ির শাশুড়ির কাছে গিয়ে বলা যায় আমি আলাদা ঘুমাবো? তারাও বা কি ভাববে? তাছাড়া তুর্য তার স্বামী, যতই মান অভিমান থাকুক না কেন সারা জীবন তো আর আলাদা থাকতে পারবে না। একসাথে একদিন না একদিন থাকতেই হবে, তা এখন হোক আর তখন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল পৃথা, অতঃপর বলল, বিছানায় আসুন। তুর্যের উষ্ঠ প্রসারিত করে হাসল। যাক, তার পরিকল্পনা কাজে দিয়েছে। বউ তাকে বিছানায় ডেকেছে, এর থেকে শান্তি আর আছে নাকি? তুর্য আনন্দে গদগদ হয়ে বিছানায় গেল। সবে সাথেই পৃথা একটা কোলবালিশ ফেলে দিল বিছানার মধ্য বরাবর। তুর্যের পানে তাকিয়ে কাটকাট কণ্ঠে বলল, আপনি এই কোলবালিশের ওপাশে ঘুমাবেন আর আমি এপাশে। ভুলেও এই কোলবালিশ সরিয়ে এপাশে আসার চেষ্টা করবেন না। মনে করবেন এটা ভারত চীনের বর্ডার। তুর্যের মুখখানা চুপসে গেল। কত আশা নিয়ে সে বিছানায় এসেছিল, আর শেষে কি হলো? তাদের মধ্যে বরাবর আগাছা হয়ে উদয় হলো এই কোলবালিশের। তুর্য হতাশ দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অসহায় কণ্ঠে বলল, এর নাম ভারত চীন বর্ডার না রেখে ভারত বাংলাদেশ বর্ডার রাখা যায় না বউ? ভারত বাংলাদেশ বর্ডার হলে মাঝে মধ্যে তাও 2-4 পয়সা ঘুষ দিয়েও বর্ডার পেরোনোর সম্ভাবনা থাকে, কিন্তু ভারত চীন বর্ডারের তো নো চান্স। সোজা গুলি করে খুলি উড়িয়ে দেবে। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কাটকাট কণ্ঠে বলল, গুলি করে আপনার খুলি উড়াতে পারবো কিনা জানি না, তবে এ কক্ষ থেকে ঠিক বেরিয়ে যেতে পারবো। এই কোলবালিশ ভেদ করে এদিকে আসার চেষ্টা করলে সোজা রুমের বাইরে চলে যাব বলে দিলাম। তুর্য চোখ মুখ কুচকালো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি তো দেখছি ভারত চীনের বর্ডার থেকেও ভয়ঙ্কর বউ। পৃথা গায়ে মাখালো না তুর্যের কোনো কথা। এই বান্দা সর্বদাই এমন আজগুবি সব কথা বলবে, আর আর নতুন কি? মেয়েটা আর সময় নষ্ট করলো না। তুর্যকে একটা ভেংচি কেটে পাশ ফিরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে বলল, আজে বাজে কথা রেখে ঘুমাতে দিন এখন। তুর্য আর কথা বাড়ালো না, বউয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়ল কোলবালিশের এপাশে। তবে ঘুমালো না তুর্য। বউকে পাশে রেখে কি আর তার মতো পুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়ে শরীরের প্রেমের জোয়ার বইছে বেচারার। তুর্য বেশ কিছুক্ষণ সময় ঘুমের ভান ধরে মটকা মেরে পড়ে রইল বিছানায়। অতঃপর পৃথা আর কোনো সাড়া শব্দ না পেয়ে উঠে বসল। উস্কি দিয়ে দেখল পৃথা সত্যি ঘুমিয়েছে কিনা। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে, তবুও তুর্য নিজের হাত বাড়িয়ে পৃথার নাকের কাছে ধরল, ভালোভাবে পর্যবেক্ষণ করলো ঘুমিয়েছে কিনা। না, এবার তো মনে হচ্ছে সত্যি ঘুমিয়েছে। তুর্য আস্তে ধীরে তার আর পৃথার মধ্যকার কোলবালিশটা সরিয়ে দিল, অতঃপর খুব সাবধানে শুয়ে পড়ল পৃথার গা ঘেঁষে। ইস, কি মিষ্টি একটা গন্ধ আসছে তার বউয়ের শরীর থেকে, অথচ এই মেয়েটা কিনা তাকে দূরে রাখতে চেয়েছিল। তুর্য আলতোভাবে পৃথার কোমরে হাত দিল, টেনে নিয়ে মিশিয়ে নিল নিজ বক্ষের সাথে। আলতোভাবে পৃথার কপালে চুমু খেয়ে বলল, ভারত চীনের বর্ডার কেন, চীনের মহাপ্রাচীর তুলে দিলেও তো আমাকে আমার বউর থেকে আলাদা করা যাবে না। কথাটা বলে উষ্ঠ প্রসারিত করে হাসল তুর্য, পৃথাকে লুকিয়ে নিল বুকের মধ্যখানে, অতঃপর চোখ বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় গড়ালো কিছুটা। সকালের সূর্যটাও তার তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। চারপাশ থেকে আজানের সমিষ্ট ধ্বনিও শোনা যাচ্ছে। হয়তো জোহরের আজান পড়েছে। সারা রাত জার্নি করে এসে ভোরের দিকেই তো ঘুমিয়েছিল পৃথা আর তুর্য, তাই বাড়ির কেউ আর ডাকেনি তাদের। তবে জোহরের আজানের ধ্বনি কর্ণে পৌঁছাতেই ঘুম ভাঙল তুর্যের। পিটপিট করে চোখ খুলতেই চোখের সম্মুখে ভেসে উঠল পৃথার ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। তুর্য হৃদয়ের প্রশান্তি অনুভব করলো। তার কতদিনের স্বপ্ন ছিল এভাবে বুকের ভেতর বাচ্চা বউটাকে নিয়ে ঘুমাবে, আবার জেগে উঠেও দেখবে বউটার মুখশ্রী। আজ সে স্বপ্ন বুঝি পূরণ হলো।
তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। ঘুমানোর দরুন নাক গাল চোখ কেমন ফুলে ফেপে উঠেছে। তুর্যের লোভ লাগলো, ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এই পর্যায়ে নিজের ইচ্ছেটাকে দমন করলো না, হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল বউয়ের নাক গাল উষ্ট। তবে এতেও বুঝি তার তৃষ্ণা মিটল না। হৃদয়টা আরও কিছু চাইলো, নিষিদ্ধ চাওয়ারা তরতরিয়ে জাগ্রত হলো। তুর্য একটু ঝুঁকলো পৃথার পানে, হতে বাড়িয়ে হাত বাড়িয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার নাক, কপাল এবং গালে। এরপর এরপর আবার সেই উষ্ট। আগেরবার এই উষ্টে চুমু খেতে গিয়ে ধরাটা খেয়েছিল, এবারও যদি ধরা খেয়ে তবে আর রক্ষে নেই। বউ সোজা রুম ছেড়ে দিবে। তুর্য একবার ভাবলো চুমু খাবে না, কিন্তু মনটাকে কোনোভাবেই দমাতে পারল না সে। চুমু খাবে না করেও চট করে একটা চুমু খেলো পৃথার উষ্টে। মেয়েটা কোনোভাবে টের যেতে না পায়, তাই অতি দ্রুত সরে গেল। ঝুঁকি না নিলে কোলবালিশটা আবার রেখে দিল পৃথা আর তার মাঝখানে। অতঃপর মৃদু কণ্ঠে ডাকলো বউটাকে, বউ, ও বউ। পৃথা নড়েচড়ে উঠল একটু, তবে পুরোপুরি উঠল না। তুর্য আর ডাকলো না। মেয়েটা ঘুমাচ্ছে, আর একটু ঘুমাক। তুর্য বিছানা ছেড়ে উঠে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা সবুজ রঙা পাঞ্জাবি জড়ালো তার শক্তপোক্ত ফর্সা শরীরে। অতঃপর টুপি মাথায় রওনা হলো মসজিদে। পৃথার ঘুম ভাঙল তখন। ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2টা বেজেছে। ঘুমের ঘরে চোখ বন্ধ রেখে বিছানায় উঠে বসল সে। ফোলা ফোলা চোখে মুখে তাকালো পাশে, দেখল কোলবালিশটা একদম যথাস্থানে আছে, আর তুর্য কক্ষে নেই। যাক, অন্তত ছেলেটা একটু তো সুবুদ্ধি হয়েছে, এই কোলবালিশটার পেরোনোর চেষ্টা করেনি। হাত তুলে আড়মোড়া ভাঙল পৃথা। হঠাৎ কক্ষে টানানো দেয়াল ঘড়িটার পানে তাকাতেই চক্ষু চড়ক গাছ তার। 2টা বেজে গেছে। এত সময় ঘুমিয়েছে সে, আর কেউ ডাকলো না। পৃথা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, তার উপর নতুন বউ। সে যদি এভাবে ঘুমিয়ে থাকে তাহলে কিভাবে হয়? সবাই কি ভেবেছে কে জানে। পৃথা হন্তদন্ত হয়ে ওপাশ ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটু শান্ত মনে জোহরের নামাজটা আদায় করলো। অতঃপর শরীরের জড়ানো 3 পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়েই বেরিয়ে এলো কক্ষ থেকে। কিন্তু এ কি, বাড়ির সবাই কোথায়? পৃথার শরীরের জড়ানোর ওড়নাটা আরেকটু টেনে টুনে ঠিক করলো। তাকালো আশেপাশে। ভোরেও তো এই বাড়ির ভরপুর মানুষ দেখলো, এখন কই সব? হঠাৎ পাশের এক কক্ষ থেকে টুংটাং আওয়াজ ভেসে এলো পৃথার কর্ণে। হয়তো ওখানে কেউ আছে। আওয়াজগুলো অনুসরণ করেই সে কক্ষের পানে গেল মেয়েটা। দেখা মিলল তাহমিনা বেগমের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। টেবিলে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কক্ষের চারিদিকে। কক্ষে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই তাহমিনা বেগম সেদিকে ফিরে তাকালেন। পৃথাকে দেখে একগাল হেসে বললেন, উঠে পড়েছিস? আয় বস, একসাথে খাবো আমরা। পৃথা এগিয়ে গিয়ে দাঁড়ালো টেবিলের পাশে। বসবে নাকি বসবে না দ্বিধায় আছে। কেমন ইতস্ত লাগছে তার। আর তুর্যটাও বা কোথায়? ঘুম থেকে উঠে তো একটা বারের জন্য দেখা মিলল না তার। কোথাও কি বেরিয়েছে? তাহমিনা বেগমের কাছে জিজ্ঞেস করবে কি? না, কি ভাবে আবার। পৃথার ভাবনার মধ্যেই তাহমিনা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো। ভ্রুকুচকে তিনি বললেন, কি হলো বস? পৃথা ইতস্তত করলেন। চেয়ারে বসতে বসতে বললেন, এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে বললেন, পৃথার পানে শাসিয়ে বললেন, এই আন্টি কিরে? মা বলবি, মা। পৃথা তাকালো শাশুড়ির পানে। মানুষটা কত ভালো, এইটুকু সময় কেমন আপন করে নিয়েছেন। পৃথার এই মুহূর্তে সুফিয়া বেগমের কথা ভীষণভাবে মনে পড়ছে। তার মা কেমন আছে? ঠিক আছে তো? নাকি কান্নাকাটি করছে তার জন্য? কাল থেকে একটা খোঁজ খবর নেওয়া হয়নি। পৃথার চোখে জোড়া ছলছল করে উঠল। তবে তা তাহমিনা বেগমের নজরে আসার আগেই লুকিয়ে ফেলল। তাহমিনা বেগম খাবারের প্লেট এগিয়ে দিলেন পৃথার সম্মুখে। প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বললেন, মা বলে ডাকবি তো? পৃথা দ্বিরুক্তি করল না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাহমিনা বেগম হাসলেন, তাড়া দিয়ে বললেন, খেয়ে নে তাড়াতাড়ি, সে কখন খেয়েছিস? পৃথা উসখুস করল। হৃদয়ে হানা দিল তুর্য খেয়েছে কিনা প্রশ্নটা। হাজার হলেও এটা তুর্যের বাড়ি, তার মারফতেই তো পৃথা এসেছে এখানে।
তার খোঁজখবর নেওয়াটা অবশ্যই পৃথার কর্তব্য, কিন্তু সরাসরি প্রশ্নটা করতেও কেমন ইতস্ত লাগছে। শেষে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র বাকি আছে তুই, আমি আর তোর গুণধর স্বামী। তুর্য খায়নি শুনে পৃথারও আর খেতে ইচ্ছে হলো না, তবে নিজের মনের কথাটা সাহস করে শাশুড়ির নিকট জানাতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও প্লেটে হাত রাখল না সে। ঠিক তখনই পৃথার পেছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠেই বলল, আমাকে রেখে খেতে বসে গেছো? এত পাষাণ হতে পারলে তুমি বউ? তুর্যের কণ্ঠে কর্ণে পৌঁছাতেই পিছনে ঘুরে তাকালো পৃথা। অমনি যেন থমকে গেল মেয়েটা। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত। তুর্য পাঞ্জাবি পরেছে আজ, আবার মাথায় টুপি। এই মুহূর্তে পৃথার চোখে এই পুরুষকে পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ লাগছে। যদিও এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় তুর্যকে দেখেছে পৃথা, কিন্তু এত খেয়াল করেনি। তখন তো শাড়ি আর পাঞ্জাবি ছেঁড়ার তালে ছিল দুজনেই, তাছাড়া তখন মাথায় টুপি ছিল না। পৃথার ভাবনার মধ্যেই তুর্য মাথার টুপিটা খুলে পকেটে ঢুকালো। একটু এগিয়ে সে ধপ করে বসে পড়ল পৃথার পাশের চেয়ারটায়। একটু ঝুঁকে বলল, আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে বউ? পৃথা থতমত খেয়ে গেল তুর্যের প্রশ্নে। ততক্ষণে মাথা নুয়ে দৃষ্টি নিবদ্ধ করলো খাবারের থালায়। তুর্য আর একটু গা ঘেঁষে বসলো পৃথার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মুরগির বাচ্চার জামাই হাঁসের বাচ্চার সুন্দর তো হওয়ারই কথা, তাই না বউ? পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, বিড়বিড়িয়ে বলল, হাঁসের বাচ্চা না ছাই, আপনি আস্ত একটা ব্রিটিশের বাচ্চা। পৃথা কথাগুলো বিড়বিড়িয়ে বলল, তুর্যের শুনে নিতে কষ্ট হলো না তেমন। কাছাকাছি বসেছিল দুজন। তুর্যর সাথে সাথে পৃথা বলার বাক্য বিরোধিতা করল। কণ্ঠ খাদে রেখে বলল, তুমি ভুল বলে বউ, আমি মোটেও ব্রিটিশের বাচ্চা নই, আমি আস্ত একটা ঘষিটি বেগমের বাচ্চা। কথাটি শেষ হতে না হতেই তাহমিনা বেগম খাবার দিলেন তুর্যকে। কপট রাগ দেখিয়ে বললেন, নামাজে গিয়েছিলি সেই কখন? এখন ফেরার সময় হলো তোর? বাড়ির সবার খাওয়া দাওয়া সেই কখন শেষ? মায়ের কথায় শুনে সোজা হয়ে বসল তুর্য। স্বাভাবিক কণ্ঠে বলল, মসজিদে পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আস্তে আস্তে একটু দেরি হয়েছে। তাহমিনা বেগমের তাকালেন ছেলেদের পানে। কণ্ঠ বিরক্তি নিয়ে বললেন, তোর বন্ধু বান্ধব মানেই তো সব গুন্ডা মাস্তান, ওগুলোর সাথে আবার এত কথা কিসের? তুরুজের মুখশ্রী থমথমে হলো। মায়ের পানে শুরু দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, ওরা মোটেও গুন্ডা মাস্তান নয় মা, ওদের মতো ভালো ছেলে তুমি এই তল্লাটে আর একটাও পাবা না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তার ছেলের সুরে বললেন, একদম তোর মতো ভালো, তাই না? হাড়ে হাড়ে সব বজ্জাতগিরি। মায়ের কথার প্রেক্ষিতে তুর্য মুখ বাঁকালো। ভাবলেশীন ভাবেই বলল, ঘসিটি বেগমের ছেলে হয়ে যদি হাড়ে হাড়ে বজ্জাতগিরি না থাকে, তবে তোমার নামই তো ডুববে মা। তাহমিনা বেগম ফুঁসে উঠলেন। দুই হাত দিয়ে টেবিলে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। তাহমিনা বেগমের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। পৃথা হকচকিয়ে উঠল মুহূর্তেই। একজন এতক্ষণ চুপচাপ মা ছেলের ঝগড়া দেখছিল সে, চেয়েও দুজনের মধ্যে বলতে পারছিল না কিছু। এইটুকু সময় এই মা ছেলের যে সে যতটুকু সময় দেখেছে ততটুকুই সময় দেখেছে শুধু ঝগড়া করতে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে। এখানে আর কেউ নেই, ও যে সে এই মা ছেলের ঝগড়া থামাবে। পৃথা নিজের সাথে নিজে যুদ্ধ করেই মুখ খুলল। শেষে আমতা আমতা করেই বলল, বাকিটুকু আর বলল না। একটু আগেই তো তাহমিনা বেগম তাকে মা ডাকতে বলেছিল, এখন যদি আবার আন্টি ডাকে, ডাক শুনে আবার রেগে যান। এমনি ভীষণ রেগে আছে মহিলা। যদিও হঠাৎ একজন প্রায় অপরিচিত নারীকে মা বলতে ইতস্ত লাগছে পৃথার, তবুও উপায় নেই। এই মা ছেলেকে থামাতে হলে নিজের ভিতরের ইতস্ত বোধকে গলা টিপে মারতে হবে। পৃথা এলোমেলো দৃষ্টি ফেললে ঢোক গিলে বলল, মা আপনি উত্তেজিত হবেন না, আপনার ছেলে তো একটু এমনই। তো তো অবশ্যই আপনি জানেন। তাহমিনা বেগম তাকালেন পৃথার পানে। ক্রোধ চেপে হঠাৎ হাসলেন তিনি। দ্রুত চেয়ারে বসে পড়লেন। তুই আমাকে মা বলে ডেকেছিস, কি যে শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু দম দম ফেললেন তিনি। ঘাড় ঘুরিয়ে আবারও তুর্যের পানে তাকালেন তিনি।
শক্ত কণ্ঠে বললেন। আজ শুধু ওর মুখে মা ডাকার ডাকটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এক চড়ে তোর দাঁত ফেলে দিতাম আমি, বেয়াদব। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে বলল, কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে, ঘুমাতে, এমনকি ছোটবেলায় ওয়াশরুমে গিয়েও মা মা বলে ডাকতাম। কই, কখনো তো আমাকে এইটুকু বালি পরিমাণ ছাড় দিলে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তুর্যের কথার প্রেক্ষিতে উত্তর দিলেন না কোনো। উল্টো তরকারির বাটি থেকে মুরগির একটা রান তুলে দিলেন পৃথার প্লেটে। আর চোখে তুর্যের পানে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো আর চিল শুকুনের অভাব নেই কোনো। দেখা গেল কখন আবার তোর প্লেটের দিকে নজর দিয়ে দিল। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার মা যে চিল শুকুন বলতে তাকিয়ে বুঝিয়েছে তা সে বেশ বুঝতে পেরেছে, তবে প্রত্যুত্তরে বলল না কিছুই। শাশুড়ি বৌমার জোট বেঁধেছে, বাদুক, সেও তার শ্বশুরকে নিয়ে জোট বাঁধবে, তারপর সবাইকে হেনস্থা করবে। কিন্তু কথা হলো, তার ওই রাজাকার শ্বশুর তার সাথে জোট বাঁধতে রাজি হবে তো? ভারী চিন্তার বিষয়। তুর্য গভীর চিন্তায় নিমগ্ন হয়ে নিজের খাবার প্লেটে হাত দিল। রাজাকার শ্বশুরকে বাগে আনার পরিকল্পনা করতে করতেই খেতে শুরু করলো। দুপুর গড়িয়ে সময়টা এখন প্রায় বিকালের পথে। সূর্যটাও এখন তার তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প করে। বাড়ির সব মানুষও দুপুরের বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এর মধ্যেই আরুষ হঠাৎ কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো তুর্যদের বাড়িতে। তবে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়েই বাঁধল বিপত্তি। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে দরজার সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল সে মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো, সাথে সাথে বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগমও না হলেও ইরা, তারেক আর তুর্যের ছোট চাচি সাথী বেগম ছিলেন। হঠাৎ করে কারো পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে সেদিকেই ফিরে তাকালেন তারা। আরুষকে মেঝেতে উপর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হলো তিনজনেরই। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত তারা ছুটে গেল বেচারা আরুষের পানে। ইরা ব্যস্ত হয়ে শুধালো, আরে আরুষ ভাই, আপনি পড়ে কিভাবে গেলেন? পরপর সাথী বেগমও মুখ খুললেন, ব্যস্ত হয়ে বললেন, বেশি ব্যথা পেয়েছো? কোথাও ব্যথা পেয়েছো দেখি দেখি। আরুষ অপ্রস্তুত হলো, সাথে লজ্জাও পেল ভীষণ। ইস, কি এক বিদঘুটে ঘটনা ঘটে গেল তার সাথে। পড়লো তো পড়লো, এদের তিনজনের সামনে এসেই পড়তে হলো। এত বড় শক্তপোক্ত একজন জোয়ান ছেলে হয়ে কিনা জনসম্মুখে এভাবে আছাড় খেলো। মান ইজ্জত আর রইল না বোধ হয়। না না, এভাবে জোরপূর্বক নিজের মান ইজ্জত হারাতে দেওয়া যাবে না। আরুষ হাসলো, নিজের মান ইজ্জতটা এবারের ন্যায় বাঁচাতে বলল, আমি পড়িনি তো, একটু ব্যায়াম করছিলাম আর কি। কথাটা শেষ করেই তড়িঘড়ি করে মেঝেতে পুশ আপ দেওয়া শুরু করলো আরুষ। মুখে মুখে আবার শুনল, 1, 2, 3। আরুষের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ল সাথী বেগম, ইরা এবং তারেক তিনজনই। তারা স্পষ্ট শুনেছে পড়ে যাওয়ার শব্দ, তবে কি ভুল শুনেছে তারা? তারেক হতবাক কণ্ঠে শুধালো, বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখে আপনার পোশাক দিতে ইচ্ছে হলো আরুষ ভাই? আরুষ পুশ-আপ দেওয়া বন্ধ করলো, ভাবলো মতো হেসে বলল, তোমাদের দরজাটা ভারী সুন্দর, দেখলে ইচ্ছে করে 2-4টা পুশ-আপ দিই, তাই পুশ-আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরুষ, সাথে সাথে ব্যথায় কাকিয়ে উঠল সে। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে তার, তবে বুঝতে দিল না উপস্থিত কাউকে। কোনো রকমে কোমরটা চেপে বলল, তুর্য স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই আমি, ঠিক আছে? কথাটা বলে তড়িঘড়ি করে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। কোনো মতে নিজের ইজ্জত নিয়ে এদের সম্মুখে থেকে কেটে পড়লো আর কি। তুর্য আর পৃথা নিজেদের কক্ষেই ছিল, খেয়ে দিয়ে একটু শুয়েছে আবার। আর তাদের মাঝেখানে তো সেই ভারত চীনের বর্ডার হিসেবে কোলবালিশ আছেই। তুর্য এপাশ ওপাশ করলো কয়েকবার, অতঃপর মাথা তুলে উকি দিল পৃথার পানে। মেয়েটা শুয়ে আছে অন্যদিক মুখ করে, চুলগুলো খুলে ছড়িয়ে রয়েছে বালিশের উপর। তুর্য কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল সে খোলা চুলের পানে, অতঃপর কিছু একটা ভেবে উঠে বসলো বিছানায়।
খুব সাবধানে পৃথার কিছু চুল এনে পেঁচিয়ে নিল নিজের টি শার্টের বোতামের সাথে। সচরাচর টি শার্টের বোতাম দেখা না গেলেও খুব ভাগ্য করে তুর্যের এই টি শার্টের গলার নিকট নকশা হিসেবে দুটো বোতাম ছিল। সে বোতামের সাথে বুদ্ধি করে ছেলেটা আটকে দিল বইয়ের চুল। পোড়া কপাল বেচারার, ওই নাটক সিনেমার মতো নিজে থেকে তো আর আটকাবে না, তাই জোর করেই আটকাতে হচ্ছে এখন। তবুও বউয়ের কাছাকাছি যাওয়ার তার চাই চাই। একটু কাছাকাছি না গেলে, দুজনের মধ্যে দুই চারটা বাক্য বিনিময় না হলে তাদের সম্পর্কটা সহজ কিভাবে হবে? একে অপরের জন্য ভালো লাগার সৃষ্টি কিভাবে হবে? তাই ভাগ্য সহায় না হলেও তুর্য নিজের সহায় নিজে হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে তুর্য নিজের টি শার্টের বোতামের সাথে পৃথার চুল আটকালো। অতঃপর পৃথার পানে একবার তাকিয়ে বিছানা থেকে উঠে যেতে উদ্যত হলো। সাথে সাথেই ওপাশ থেকে পৃথার কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটা কণ্ঠে আহ বলে ব্যথাতুর ধ্বনি তুলে তাড়াহুড়ো করে বিছানায় উঠে বসলো। তুর্যের উষ্টে হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। সে তো আগে থেকে জানতো এমন কিছুই হবে। এমন কিছু হওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছে সে। তবুও অবুঝের মতো ভান ধরে তাকালো পৃথার পানে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে বউ? পৃথা নিজের চুল অনুসরণ করে তাকালো, অতঃপর বলল, আপনার টি শার্টে আমার চুল আটকেছে। তুর্য তাকালো সে চুলের পানে। দ্রুততার সাথে বিছানায় বসল সে। পৃথার চুলে হাত দিয়ে বলল, ইস কিভাবে আটকালো? ব্যথা পেয়েছো নিশ্চয়ই। দাঁড়াও, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। কথাটা বলে নিজের উদ্যোগে টি শার্ট থেকে পৃথার চুল ছাড়াতে ব্যস্ত হলো তুর্য। পৃথা আর কিছু বলল না। সে চুল খোলা রেখেছিল বলেই তুর্য টি শার্টের বোতামে আটকেছে। এতে তো আর তুর্যের কোনো দোষ নেই। ছেলেটা আরও চুল ছাড়ানোর জন্য কতটা ব্যস্ত হয়ে পড়েছে। তুর্য বলল, সরি, আমার জন্য ব্যথা পেলে সরি। থামলো তুর্য। কোলবালিশটার পানে তাকিয়ে বলল, এই কোলবালিশটার জন্য আমাদের দূরত্ব একটু বেশি হয়ে যাচ্ছে। তাই আমি চুল ছাড়াতে গেলেই তুমি চুলে ব্যথা পাচ্ছ। যদি অনুমতি দাও এটাকে সরিয়ে দিই। পৃথা তাকালো কোলবালিশের পানে। আসলে কোলবালিশটার কারণে তাদের দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, তাই হয়তো ব্যথা পাচ্ছে। পৃথা সরল মনে বলল, আচ্ছা। তুর্যের বুকটা ফুলে উঠল। অবশেষে সে এই ভারত চীনের বর্ডারটা সরাতে পারল। তুর্য কটমট করে তাকালো কোলবালিশটার পানে। চরম ক্রোধ নিয়ে আগাছার মতো ছুঁড়ে মারল মেঝেতে। অতঃপর কোলবালিশটার পানে তাকিয়ে মনে মনে বলল, বেটা বদমাইশ, আমার আর আমার বউয়ের মাঝখানে এসেছিলি। দেখ এখন আমরা আমে দুধে মিলে গিয়েছি, আর এই আটি হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিস তুই। তুর্য আর একটু এগিয়ে গেল পৃথার পানে। মেয়েটার গা ঘেঁষে বসলো। চুল ছাড়ানোর বাহানা দিয়ে নিজের হাত দ্বারা একটু স্পর্শ করলো বউয়ের এক হস্ত। পৃথা শিউরে উঠল। তৎক্ষণাৎ তুর্যের থেকে একটু দূরে সরে গেল। মুখ খুলে কিছু বলার আগেই তুর্য থামিয়ে দিল তাকে। তড়িঘড়ি করে বলল, সরি, একটু তাড়াহুড়ো করে তোমার চুল ছাড়াতে গিয়ে হাতে হাত লেগে গেছে। পৃথাও আর বিষয়টা নিয়ে ভাবল না ততটা। তার স্বামী যে সত্যি সত্যি মাথার ভেতরে সব ব্রিটিশ বুদ্ধি নিয়ে ঘুরফির করছে বুঝল না ছোট মেয়েটা। তুর্য আর একটু এগুলো পৃথার পানে। মেয়েটা প্রথম স্পর্শে যতটুকু সরে গিয়েছিল ততটুকু দূরত্ব কমালো। পৃথার ওপাশে আর জায়গা নেই। এরপর আর সরতে গেলে খাট থেকে সোজা নিচে পড়ে যাবে মেয়েটা। তুর্য উকি দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো বিষয়টা। অতঃপর পরিকল্পনা করলো, এবার হুট করে বউয়ের নরম গালে হাত রাখবে। তারপর বউ শিউরে উঠে দূরে সরে যেতে নিলেই খাট থেকে পড়ে যাবে। তৎক্ষণাৎ তুর্য নিজের হাত বাড়িয়ে কোমর চেপে ধরবে পৃথার। একটু অনুভূতি নিয়ে রোমান্টিক কায়দায় নিজের দিক টেনে নিবে বউয়ের ছোটখাটো দেহখানা। বুকের সাথে মিশিয়ে ওই নাটক সিনেমার মতো একে অপরের দিকে তাকিয়ে থাকবে বেশ সময় নিয়ে। আহা কি রোমান্টিক দৃশ্য! নিজের কথা পরিকল্পনাকে নিজেই বাহবা জানালো তুর্য। এত সুন্দর বুদ্ধি যে তার মাথায় আছে, বউ না আসলে তো জানতেই পারতো না। তুর্যের এখন খুব করে মনে হচ্ছে সে এখানে কি করছে। তার তো বাংলাদেশের এখন বুদ্ধিজীবী হওয়ার কথা ছিল। তার নিজেরই ভুল। এতদিন বিদেশে গিয়ে না পড়ে থেকে বাংলাদেশের সরকারের উপদেষ্টা হিসেবে ঢুকে পড়লে আজ নাম যশ খ্যাতি এমনকি বউটাকেও তার থাকতো। ইস কি ভুলটা সে করে ফেলেছে।
মনে মনে কতক্ষণ তুর্য নিজের করা ভুলের জন্য আফসোস করলেন। অতঃপর পরিকল্পনার অনুযায়ী সুকৌশলে নিজের এক হাত চুলের উপরে রেখে বাড়িয়ে দিল পৃথার পানে। এর মধ্যেই পৃথার গালও ছুঁয়ে দিল তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা। সত্যি হঠাৎ তুর্যের এমন স্পর্শ পেয়ে কেঁপে উঠল মেয়েটা। পিছনের অবস্থা যাচাই বাছাই না করে দ্রুততার সাথে নিজেকে সরিয়ে নিতে চাইল পেছনের দিকে। তুর্যের পরিকল্পনা মাফিক মেয়েটার পড়ে যেতেও নিল খাট থেকে। তুর্য ভীষণ আবেগে নিয়ে নিজের এক হাত বাড়িয়ে দিয়ে ধরতে চাইল বউয়ের নরম নরম কোমরখানা, কিন্তু ধরতে আর পারল না। ঠিক তখনই তাদের বন্ধ দরজায় টোকা পড়ল। না চাইতেই তুর্য কোনো কান সেদিকে চলে গেল, আর এইটুকুতেই ঘটে গেল মহাবিপত্তি। পৃথা ধপাস করে পড়ল ইট কংক্রিটে গড়া পাঞ্চা মেঝেতে। চিত হয়ে পড়তেই মাথায় আঘাত পেল মেয়েটা। সাথে সাথে তুর্যের টি শার্টের বোতামও পেঁচিয়ে থাকা চুলগুলোতে ছিঁড়ে গেল চরচর ধ্বনি তুলে। পৃথা তীব্র বেগে চেঁচিয়ে উঠল, ও মা গো! তুর্য আহাম্মক বনে গেল আকস্মিক ঘটে যাওয়া ঘটনায়। বোকা বোকা চোখে তাকালো পৃথার পানে। মেয়েটা এখনো চিত হয়ে পড়ে আছে মেঝেতে, মাথা চেপে ব্যথায় কাতরাচ্ছে। তুর্য অস্থির হলো। নিজের ভাবনার চিন্তা বাদ দিয়ে নেমে পড়ল বিছানা থেকে। তড়িঘড়ি করে পৃথাকে ধরে বসলো। বেকুল কণ্ঠে বলল, ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো? নিশ্চয়ই মাথায়। পৃথা কোনো জবাব দিল না। লজ্জায় মরিমরি অবস্থা তার। ইস, কিভাবে বিছানা থেকে চিত হয়ে পড়ে গেল মেঝেতে। ছেলেটা নিশ্চয়ই মনে মনে হাসছে পৃথার উপর। ভেবেছে মেয়েটা বোকা ন্যাকা, নয়তো পিছনে জায়গা না দেখেও সরতে কেন গেল। তুর্য পৃথার জবাবের অপেক্ষা করল না, নিজ উদ্যোগেই দেখতে শুরু করলো মেয়েটার মাথাখানা। কিঞ্চিত সময় নিয়ে বউয়ের চুলের ভাঁজগুলো দেখতে দেখতে ফুঁসিয়ে উঠল তুর্য। কোনো বজ্জাত এসে দরজায় টোকা দিল, না দিল তার পরিকল্পনা সার্থক হতে, আর বউটাকে ব্যথা দিল। তুর্য ক্রোধে ফোঁসফোঁস করতে করতে এগিয়ে গেল দরজার পানে। শক্ত হাতে দরজাটা খুলতে দেখল আরুষ দাঁড়িয়ে আছে। বেচারা দরজার বাইরে কোমর চেপে দাঁড়িয়ে রয়েছে। আরুষকে দেখে তুর্যের ক্রোধ বাড়ল আরও। দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি এমনি এমনি মীর জাফরের বংশধর বলি বেয়াদব? কেবল একটু বইয়ের কাছাকাছি গিয়েছিলাম, যেতে দিলি না আমাকে। টেনে হিচড়ে বইয়ের থেকে দূরে সরালি, সাথে সাথে বউটাকেও একটা আছাড় মারলি। আরশ ভ্যাবাচাকা খেয়ে গেল তুর্যের কথায়। সে আবার কি করলো? প্রথমত, এই বিকেলের সময় সে তুর্য নামক প্রাণী তার বউয়ের কাছে যাওয়ার চেষ্টা করছে, এটা পৃথিবীকে বুঝবে? দ্বিতীয়ত, সে কখন পৃথাকে আছাড় মারল? সে তো দরজার সম্মুখে দাঁড়ালো। ভেতরে গেলে না তুর্যের বউকে আছাড় মারবে? আরশ তাকালো তুর্যের পানে, বোকা বোকা কণ্ঠে বলল, আমি কখন মারলাম আসার ম্যাডামকে স্যার? তুর্য বিরক্তি নিয়ে তাকালো আরশের পানে, তীক্ষ্ণ কণ্ঠেই বলল, তুই শুধু আমার বউকে আছাড় মারিসনি আহম্মক, সাথে আমার আবেগটাকেও আছাড় মেরে আহত করে দিয়েছিস। আর একটু হলেই বউটাকে বুকে নিতে দিলি না। থামলো তুর্য, আবার বলল, তোর কলিজা আমি ভাজা ভাজা করব বেয়াদব। তোর সাথে আমি এক জঙ্গি নারীর বিয়ে দিব, তারপর তোর বউসহ তোর পেটে বোমা বেঁধে ছাদে ঝুলিয়ে রাখবো। বরাবরের মতো তুর্যের কথার কোনো তাল ঠিক পেল না আরুষ। শুধুমাত্র মস্তিষ্কে হানা দিল দুটো কথা, প্রথমত জঙ্গি নারীর সাথে বিয়ে, আর দ্বিতীয়ত বউসহ পেটে বোমা বেঁধে ছাদে ঝুলিয়ে রাখার বিষয়টা। এই তুর্য নামক ভয়ানক প্রাণীর দ্বারা সব সম্ভব। পেটে বোমা বেঁধে রাখা কেন? বোমা পেটে কেটে ভেতরে ঢুকিয়ে দিতে পারবে এ। আরুষের মুখশ্রী চুপসে গেল, কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার, আমি আর কখনো আপনাদের আবেগ ধরে আছাড় মারব না, তবু আমাকে ওই ফঙ্গির সাথে বিয়ে দিবেন না, ওরা খুব ভয়ানক হয়। তুর্য এবার একটু দমালো, তবে ভারী কণ্ঠে বলল, তা আমি পরে দেখে নিব, তবে আমার বউয়ের থেকে আলাদা করার জন্য তোকে যে আমি ছেড়ে দেব না সে বিষয়ে নিশ্চিত থাক। যাই হোক, এই সময় এসে আমার আবেগসহ বউটাকে আশ্রা স্ত্রী কেন করলি সেটা বল। আরও একটু হলেও স্বস্তির নিঃশ্বাস পেল। যাক, তুর্য একটু তো স্বাভাবিক পর্যায়ে এসেছে, নয়তো ভেবেছিল আজ এই মুহূর্তে না এই লোক ওকে মাটির মধ্যে গেড়ে টেড়ে দেয়। আরও একটু কেশে গলা পরিষ্কার করলো, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, স্যার, শাহিন মির্জার লোকেরা ঝামেলা করছে আবার। আমরা রাজশাহী থেকে ঢাকা ফিরেছি শুনেই আবার ঢাকায় চলে এসেছে। তুর্য মুখ বাঁকালো, কটমট করে বলল,
তা তো আসবেই। ও বেটা শাহির মির্জা তো আগে নিজের বউকে মেরেছে, এখন নিজের বউয়ের কাছে যেতে পারছে না, বউয়ের থেকে আদর সোহাগ কিচ্ছু পাচ্ছে না, তাই আমাকেও পেতে দিতে চাচ্ছে না। থামলো তুর্য, হতাশ কণ্ঠে বলল, সবই হিংসে আরুষ, সবই হিংসে। আরুষ মনে মনে বিরক্ত হলো ভীষণ। এমন এক জটিল বিষয় নিয়ে তুর্যের এত হিয়ালি আসছে কোথা থেকে? লোকটা কি জানে না সে আগুন নিয়ে খেলছে? একটু পান থেকে চুন খুসলে বিপদ। নিজের মনের বিরক্তি মনে চেপে আরুষ বলল, কিন্তু আমরা এখানে কি করব স্যার? তুর্য তেমন ভাবলো না বিষয়টা নিয়ে, গা ছাড়া ভাব নিয়ে বলল, সবগুলোকে তুলে আমার আস্তনায় বেঁধে রাখ, আমি রাতে বউকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসবো। আরুষ মনে মনে ভেঙচি কাটলো তুর্যের কথায়, বিড়বিড়িয়ে বলল, বউ বউ দেয় না পাত্তা, তাকে আবার ঘুম পাড়িয়ে আসবে। তুর্য ঠিক শুনল না আরুষের নিচু কণ্ঠে বলা কথাগুলো, তাই আবার সে জিজ্ঞেস করলো, কিছু বললি তুই? আরুষ থতমত খেয়ে বলল, আমতামতা করে বলল, কুকু কই, কিছু না তো, এখন আসছি আমি। কথাটা বলে তড়িৎ বেগে প্রস্থান করলো আরুষ। সে কি বলেছে একবার যদি কোনোভাবে এই লোক শুনে ফেলে, তাহলে কিসের জঙ্গি বউ আর কিসের বোমা হামলা, এর থেকে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। তার থেকে জান নিয়ে পালানো শ্রেয়। রাত গভীর, চারদিকটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। বাহিরে শুধু শোনা যাচ্ছে নিশাচর প্রাণীদের হাক ডাক। তুর্য কেবলই বাড়ি ফিরেছে নিজের কাজ শেষে। বউকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যাওয়ার কথা থাকলেও যেতে হয়েছিল তাকে তাড়াতাড়ি। ওদিকে একটু বেশি গোলমাল বেঁধে গিয়েছিল। আরশরা শাহির মির্জার লোকদের তুলতে গিয়ে মারামারিতে আবদ্ধ হয়েছিল। সেই মারামারি থামাতেই আবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়তে হয়েছিল তাকে। তুর্য নিজের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে ঢুকলো বাড়িতে। চারদিকে তাকিয়ে দেখলো পুরো বাড়ি নীরবতায় ছেয়ে আছে। বাড়ির কোনো ঘরেও আলো জ্বলছে না তেমন, শুধুমাত্র বসার কক্ষে টিমটিমে ড্রিম লাইটের অস্তিত্ব রয়েছে। হয়তো ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তাহলে পৃথাও কি ঘুমিয়ে পড়েছে? হয়তো ঘুমিয়েছে। রাত প্রায় 2টা, এতক্ষণ তো জেগে থাকার কথা না। ভাবতে ভাবতেই নিজেদের কক্ষে দরজা খুলে ভেতরে ঢুকলো তুর্য। বিছানার পানে তাকিয়ে দেখলো পৃথা গুটিসুটি মেরে ঘুমিয়ে রয়েছে। তুর্য উষ্ঠ প্রসারিত করে হাসলো, ধীর পায়ে এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে। হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল বইয়ের গাল, অতপর একটু ঝুঁকে মেয়েটার ললাতে চুম্বন করে আবারও উঠে দাঁড়ালো। পাশ ফিরে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে চোখ পড়ল বিছানার পাশে টেবিলে রাখা ঢাকা ঢাকা দেওয়া খাবারের উপর। তুর্য এগিয়ে গেল সেদিকে, খাবারের উপর থেকে ঢাকনাটা তুলল, দেখলো 2টো প্লেটের খাবার রেখে পরিপাটিভাবে। এর মানে পৃথা খায়নি রাতে? তুর্য তৎক্ষণাৎ কিছু বলল না। একসাথে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বসলো বিছানায়। আদুরে কণ্ঠে পৃথাকে ডাকলো, বউ, ও বউ। পৃথার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। মেয়েটা গভীর ঘুমে নিমজ্জিত। ভারী নিঃশ্বাস পড়ছে তার। এই পর্যায়ে তুর্য একটু গলার সুর বাড়ালো, জোরেই ডেকে উঠল, উঠো তাড়াতাড়ি, খেয়ে নিব। পৃথা নড়ে চড়ে উঠল একটু। ঘুমের মধ্যেই বিরক্তির চোখ মুখ কুঁচকে ফেলল। ঘুম ঘুম কণ্ঠে বলল, খাবো না আমি, আপনি খেয়ে নিন। তুর্যের হৃদয় কম্পিত হলো মেয়েটার কণ্ঠস্বরে। এই ঘুমে জড়ানো কণ্ঠ নাকি নেশার বান। হৃদস্পন্দন বাড়ল তুর্যের, তবুও নিজেকে সামলে নিল সে। আলতোভাবে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তোমার, ওঠো তাড়াতাড়ি।